অনেক পুরনো দিনের কথা। এক গ্রামে ইলিয়াস নামের এক কৃষক বাস করতেন। তার বিয়ে হয়েছে বহু বছর হয়েছিল, কিন্তু সন্তান মুখ আর দেখতে পান না। অবশেষে নানা চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ 15 বছর পর তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হল। এতে কৃষক ও তার স্ত্রী অপরিসীম আনন্দে আত্মহারা হতে থাকলেন। আশপাশের সবাই তাদের অভিনন্দন জানাতে আসতে লাগল। সেদিন সকালবেলা কৃষকের বাড়ির বাইরে এক বৃদ্ধ ভিক্ষুক এসে দাঁড়ালেন। ঘরে ছিল আনন্দের উৎসব মুখর পরিবেশ, তাই ইলিয়াস তাকে ভেতরে ডেকে এনে বসার স্থান দিলেন। বৃদ্ধ দরবেশ বসে পড়তেই কৃষক বললেন, বাবাজি, বহু বছর পর আমাদের ঘরে এক শিশুর জন্ম হয়েছে। দয়া করে আপনি এ শিশুর নাম রাখুন। বৃদ্ধ দরবেশ শিশুটিকে কোলে তুলে নিতেই লক্ষ্য করলেন তার বাহুতে একটি বিশেষ চিহ্ন আছে। তখন তিনি বললেন, বেটা, তোমার এই ছেলে একদিন খলিফা হবে, আর তার বিয়ে হবে 16 বছর বয়সে এই রাজ্যের খলিফার স্ত্রীর মেয়ের সাথে, অর্থাৎ শাহজাদির সঙ্গে। এরপর সে এই রাজ্যের খলিফা হয়ে যাবে। দরবেশের এই কথা শুনে ইলিয়াস খুব খুশি হলেন। যখন গ্রামবাসী জানল যে ইলিয়াসের ছেলে একদিন খলিফা হবে, তখন সবাই তাকে দেখতে আসতে লাগল। একদিন রাজ্যের খলিফা হরিণ শিকার করতে দূর জঙ্গলে চলে গেলেন, কিন্তু হরিণ তার হাতে এলো না। পিছু ধাওয়া করতে করতে খলিফার তৃষ্ণা পেল, অথচ আশেপাশে পানীয় জলের কোনো খাল বা পুকুর ছিল না। জলের খোঁজে তিনি অনেকক্ষণ জঙ্গলে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন সেই গ্রামে যেখানে ইলিয়াস থাকেন। সেখানে খলিফার চোখে পড়ল এক বৃদ্ধ দরবেশ। খলিফা তার কাছে জল চাইলেন। দরবেশ তাকে থামতে বললেন এবং নিজের কুঁড়ে ঘরের ভেতর থেকে জল আনতে গেলেন। ফিরে এসে তিনি জল এগিয়ে দিলে খলিফা তা পান করলেন। ঠিক তখন খলিফা দেখলেন বাইরে অনেক মানুষ একদিকে যাচ্ছে। তিনি দরবেশকে জিজ্ঞাসা করলেন, লোকগুলো কোথায় যাচ্ছে? দরবেশ উত্তর দিলেন, ওরা সবাই ইলিয়াসের বাড়ি যাচ্ছে। সেখানে এক অত্যন্ত ভাগ্যবান শিশু জন্মেছে এবং একজন দরবেশ তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি ভবিষ্যৎবাণী করেছেন? দরবেশ বললেন, যখন ইলিয়াসের ছেলে 16 বছর বয়সে পৌঁছাবে, তখন তার বিয়ে হবে এই রাজ্যের খলিফার মেয়ের সঙ্গে, আর সে হবে পরবর্তী খলিফা। এই কথা শুনে খলিফা ভীষণ রেগে গেলেন। বললেন, একজন সাধারণ কৃষকের ছেলে আমার মেয়েকে বিয়ে করবে, তা কি করে সম্ভব? তিনি দরবেশকে বললেন, বাবা, আমি নিজেই এই রাজ্যের খলিফা। আপনি কি মনে করেন আমি আমার মেয়েকে এক গরিব কৃষকের ছেলের হাতে তুলে দেব? বৃদ্ধ দরবেশ শান্ত স্বরে উত্তর দিলেন, বেটা, ভাগ্যে যা লেখা থাকে তা কেউ মুছে ফেলতে পারে না। কিন্তু খলিফা নিজের ক্ষমতার গর্বে বললেন, আমি তোমাকে দেখিয়ে দেব ভাগ্যের লেখা আমি মুছে ফেলতে পারি। দরবেশ বললেন, আমি এখানেই আছি, আপনিও দেখে নিন কি হয়। খলিফা সালাম জানিয়ে প্রাসাদের পথে রওনা হলেন। সেই রাতে খলিফার ঘুম এলো না। বারবার মনে হতে লাগল যে কোনো মূল্যে এই ভবিষ্যৎবাণী সত্যি হতে দেওয়া যাবে না। পরদিন তিনি ছদ্মবেশ নিলেন এবং আবার ইলিয়াসের গ্রামে গেলেন। লোকজনকে জিজ্ঞাসা করতে করতে পৌঁছে গেলেন ইলিয়াসের বাড়ি। বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিতেই ইলিয়াস বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, আপনি কে আর কি জন্য এসেছেন? খলিফা, যে তখন বণিকের বেশে ছিলেন, বললেন, আমি পাশের শহরের এক বণিক, কাপড়ের ব্যবসা করি। শুনেছি তোমার ঘরে এক ভাগ্যবান শিশু জন্মেছে যার কপালে খলিফা হওয়ার কথা লেখা আছে। ইলিয়াস বললেন, আপনি ঠিকই শুনেছেন। বণিকরূপী খলিফা বললেন, যদি কিছু মনে না করো একটা কথা বলি, তুমি তোমার সন্তান আমাকে দাও, এর বদলে আমি তোমাকে বিপুল ধন সম্পদ দেব, আর সন্তানের লালন পালন আমি নিজেই করব। এই কথা শুনে ইলিয়াসের স্ত্রী সাথে সাথে বললেন, না, আমি আমার সন্তান দিতে পারব না। তখন খলিফা কঠোর স্বরে বললেন, তুমি একজন সাধারণ কৃষক, সন্তানের লালন পালন কিভাবে করবে? তার ভাগ্যে যা লেখা আছে তুমি কি তা দিতে পারবে? ইলিয়াস চুপচাপ শুনে ধীরে বললেন, আপনি ঠিক বলেছেন, আমরা হয়তো
তাকে বড়দের মতো মানুষ করতে পারবো না। স্ত্রী আস্তে করে বললেন, ঠিক আছে, আমি রাজি আছি সন্তান আপনাকে দিতে, তবে একটি শর্ত আছে। যখন সে 16 বছর বয়সী হবে তখন তাকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। খলিফা সাথে সাথেই বললেন, হ্যাঁ ঠিক আছে। এরপর তিনি সন্তানকে কোলে নিয়ে রওনা হলেন। নদীর তীরে পৌঁছে খলিফার মনে হল সন্তানকে নদীতে ফেলে দেবেন যাতে সে মারা যায় এবং ভবিষ্যৎবাণী ব্যর্থ হয়। কিন্তু নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তার হাত কেঁপে উঠল। সাহস হল না নদীতে ফেলতে। অনেক ভাবনার পর তিনি একটি কাঠের বাক্সে শিশুটিকে রাখলেন এবং তা নদীতে ভাসিয়ে দিলেন। ভাবলেন বাক্সটি গভীর জলে গিয়ে ডুবে যাবে, শিশু মারা যাবে। এভাবে তিনি শান্ত মনে প্রাসাদে ফিরে গেলেন, বিশ্বাস করে যে সন্তান আর কোনোদিন ফিরে আসবে না এবং তার মেয়ের সঙ্গে বিয়েও হবে না। খলিফা মনে মনে বললেন, অবশেষে আমি ভাগ্যের লেখা মুছে দিলাম। ওদিকে বাক্সটি নদীর স্রোতে ভাসতে ভাসতে একসময় তীরে এসে ঠেকল, যেখানে এক জেলে মাছ ধরছিল। ভাসমান বাক্সটির দিকে নজর পড়তেই জেলে নদীতে নেমে সেটি টেনে তীরে তুলল। বাক্স খুলে সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আরে, এর ভেতরে তো একটি ছোট্ট শিশু আছে। জেলের নিজের কোনো সন্তান ছিল না, তাই সে আনন্দে অভিভূত হয়ে গেল এবং শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। জেলের স্ত্রী শিশুটিকে দেখে খুশিতে মুখ ভরে উঠল। সে স্বামীকে জিজ্ঞেস করল, এই সন্তান কার আর তুমি কোথা থেকে এনেছ? তখন জেলে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে বলল, কিভাবে সে নদীতে ভাসমান একটি কাঠের বাক্স পেয়েছিল যার ভেতরে এই শিশু ছিল। এরপর তারা দুজনেই শিশুটির লালন পালন শুরু করল। এভাবে শিশুটি জেলের ঘরে বেড়ে উঠতে লাগল। জেলে তার নাম রাখল হাসান। সময় গড়াল। হাসান ধীরে ধীরে বড় হতে লাগল। 16 বছর কেটে গেল। এখন হাসান একজন বুদ্ধিমান, বিচক্ষণ এবং সৎ যুবকে পরিণত হয়েছে। একদিন সে শিক্ষকের কাছ থেকে পাঠ নিচ্ছিল। শিক্ষক যে কোনো প্রশ্ন করলেই হাসান সঙ্গে সঙ্গে সঠিক উত্তর দিয়ে দিচ্ছিল। এটি দেখে শিক্ষক অত্যন্ত মুগ্ধ হয়ে বললেন, হাসান, তুমি তো অসাধারণ মেধাবী ও জ্ঞানী। ভবিষ্যতে তুমি বড় কিছু হবে। শিক্ষক এখনও তার প্রশংসা করছেন, এমন সময় হঠাৎ সেখান দিয়ে যাচ্ছিলেন সেই খলিফা, যিনি অন্য এক এলাকায় জরুরি কাজে যাচ্ছিলেন। খলিফার চোখে হাসানের ওপর পড়তেই তিনি থেমে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর জিজ্ঞাসা করলেন, বেটা, তুমি কে? কোথায় থাকো? আর তোমার বাবার নাম কি? হাসান বিনয়ের সাথে উত্তর দিল, হুজুর, আমি একজন জেলের ছেলে। এ কথা শুনে খলিফা গভীর চিন্তায় ডুবে গেলেন, কিন্তু কিছু না বলে চলে গেলেন। কাজ শেষ করে সফর থেকে ফেরার পর খলিফা সরাসরি জেলের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে বললেন, তোমার ছেলে অত্যন্ত বুদ্ধিমান ও বিচক্ষণ। জেলে বিনীতভাবে বলল, জাহাপনা, আসলে আমি তার আসল বাবা নই। আমি শুধু তাকে লালন পালন করেছি, কিন্তু সে আমার কাছে নিজের ছেলের চেয়েও বেশি। এ কথা শুনে খলিফা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, যদি সে তোমার সন্তান না হয় তবে কোথা থেকে পেয়েছ? তখন জেলে বিস্তারিত জানালো কিভাবে একদিন নদীর তীরে মাছ ধরার সময় ভাসমান কাঠের বাক্সে এই শিশুকে পেয়েছিল। সব কথা শুনে খলিফার মুখ লাল হয়ে উঠল। এখন তিনি নিশ্চিত হলেন এই সেই শিশু যাকে তিনি 16 বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। খলিফা ও জেলে তখন কথাবার্তা বলছিলেন, এমন সময় হাসান এসে পৌঁছালে। হাসানকে দেখে খলিফার মনে এক ধূর্ত পরিকল্পনা এলো। তিনি জেলেকে বললেন, আমাকে একটি জরুরি কাজে যেতে হবে। যদি তোমার ছেলে আমার মেয়ের কাছে একটি চিঠি পৌঁছে দেয় তবে আমি তাকে 100 সোনার মুদ্রা দেব। হাসান সানন্দে বলল, জি জাহাপনা, অবশ্যই পৌঁছে দেব। কিন্তু খলিফা সেই চিঠির ভিতরে গোপনে কিছু বিশেষ কথা লিখে নিজের মোহর লাগালেন। তারপর হাসানের হাতে চিঠি দিয়ে বললেন, বেটা, এই বার্তাটি অবশ্যই আমার মেয়ের কাছে পৌঁছে দিও। হাসান চিঠি নিয়ে রওনা হল। হাঁটতে হাঁটতে সে একসময় ঘন জঙ্গলে ঢুকে পড়ল। জঙ্গল এত ঘন ছিল যে তার মনে হল সে হয়তো পথ হারিয়ে ফেলেছে।
পথ খুঁজতে খুঁজতে রাত নেমে এলো। রাত কাটানোর জন্যে সে আশ্রয় খুঁজতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল একটি কুঁড়ে ঘর। হাসান ভাবল, রাতটা এখানেই কাটিয়ে দেব, সকালে আবার যাত্রা শুরু করব। ভেতরে প্রবেশ করে দেখল এক বৃদ্ধা চুলায় খাবার রান্না করছে। হাসান কাছে গিয়ে বলল, আমি কিছু কাজে জঙ্গলে এসেছিলাম, কিন্তু এখন রাত হয়ে গেছে। জঙ্গলে একা থাকা বিপজ্জনক। দয়া করে আমাকে রাতটা এখানে থাকতে দিন। বৃদ্ধা তার কথা শুনে মায়া হলো, বলল, বেটা ঠিক আছে, তবে একটা কথা বলি, এই কুঁড়ে ঘর আসলে ডাকাতদের আড্ডা। আমি শুধু তাদের জন্য রান্না করি, তারা কাউকে জীবিত ছাড়ে না, বিশেষ করে যদি কারো কাছে মূল্যবান কিছু থাকে। তখন হাসান বলল, মা, আমার কাছে তেমন কিছু নেই, শুধু এই চিঠি আছে যা আমাকে খলিফার স্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে। এ কথা শুনে বৃদ্ধা চমকে উঠল। সঙ্গে সঙ্গে বুঝে গেল যে বিষয়টি গুরুতর। সে হাসানের কাছ থেকে চিঠিটি নিয়ে বলল, আমি কি চিঠিটা দেখতে পারি? হাসান নরম সুরে বলল, হ্যাঁ, কিন্তু এতে খলিফার মোহর লাগানো আছে এবং এটা শুধু খলিফার মেয়ের জন্য। বৃদ্ধা গভীরভাবে তাকিয়ে বলল, বেটা, তোমার উপর বড় বিপদ আসছে। ঠিক তখনই ডাকাতরা সেখানে এসে পৌঁছালে। তারা হাসানকে দেখল এবং চিঠিটি তুলে পড়তে লাগল। যেই না তারা চিঠি পড়ল, তাদের মুখে বিস্ময় এবং ক্রোধের ছাপ ফুটে উঠল। কারণ খলিফা এমন এক আদেশ দিয়েছিলেন যে যখন এই চিঠি ছেলেটির হাতে পৌঁছাবে তখনই তাকে সঙ্গে সঙ্গে হত্যা করতে হবে। এই সেই ব্যক্তি যার সাথে আমাদের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। আমি ভাগ্যের লেখা মুছে দিয়েছি, এখন তুমিও তাকে পৃথিবী থেকে মুছে দাও। এই কথা পড়ে ডাকাতরা একে অপরের দিকে তাকাতে লাগল। তাদের মধ্যে একজন রাগান্বিত স্বরে বলল, এই খলিফা তো একেবারে জালেম। একজন নিষ্পাপ সদাচারী যুবককে শুধু এই কারণে হত্যা করতে চাইছে যে ভাগ্যক্রমে সে খলিফা হতে চলেছে। দ্বিতীয় ডাকাত বলল, আমরা চোর, ঠিক আছে, কিন্তু খুনি নই। নির্দোষ কারো রক্ত ঝরাতে চাই না, বরং আমরা তার সাহায্য করব। সব ডাকাত একমত হল, হাসানকে কিছুই বলা হবে না, বরং তার জীবন বাঁচানো হবে। তখন বৃদ্ধা ডাকাতদের উদ্দেশ্যে বলল, যদি তোমরা সত্যি এতটা খারাপ না হও, তবে আমার একটি কথা শোনো। এই ছেলেটি নিষ্পাপ, সরল মনের, নির্দোষ। তাকে হত্যা করা মহাপাপ। বরং এসো, আমরা তার জীবন বাঁচাই এবং এই জালেম খলিফার কুমতলব ব্যর্থ করে দিই। ডাকাতদের একজন বলল, মা, আপনি একদম ঠিক বলেছেন। আমরা চোর বটে, কিন্তু কোনো নির্দোষের রক্ত আমাদের হাতে লাগা উচিত নয়। দ্বিতীয় ডাকাত বলল, তাহলে আমরা এমন করি, চিঠিটা বদলে দিই এবং নতুন করে লিখে দিই। বৃদ্ধা বলল, হ্যাঁ, লিখো। যার হাতে এই বার্তা পৌঁছাবে তার সঙ্গে সঙ্গে খলিফার মেয়ের বিয়ে দিয়ে দেয়া হোক। অতঃপর ডাকাতরা তৎক্ষণাৎ একটি নতুন চিঠি লিখল, যাতে লেখা ছিল, এই সেই ছেলে যাকে আল্লাহ আমাদের মেয়ের জন্য ভাগ্যে লিখে রেখেছেন। যখনই এই বার্তা পৌঁছাবে সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তুতি শুরু করা হোক। চিঠিতে আগের চিঠির মতোই খলিফার আসল মোহর বসিয়ে দিল, যাতে কারো সন্দেহ না হয়। হাসান সেই চিঠি নিয়ে সরাসরি রানীর কাছে গেল। রানী চিঠিটি পড়ে কিছুক্ষণ চিন্তায় ডুবে রইল, কারণ তাতে খলিফার আসল মোহর ছিল এবং লেখার ভঙ্গিও আগের মতোই। সে মনে করল, যদি আমার স্বামী নিজে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর কৌশল আছে। হতে পারে এ যুবকই সেই বিশেষ ব্যক্তি যার ভাগ্যে রাজত্ব লেখা আছে। কয়েক মুহূর্ত পর রানী আদেশ দিলেন, সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তুতি নাও। প্রাসাদের কর্মচারীরা দৌড়াদৌড়ি শুরু করল। রাজকন্যাকে সাজিয়ে তোলা হল, আর সরল সাদামাটা মনের হাসান বিনয়ের সাথে রাজ আদেশ মেনে নিল। কিছুক্ষণের মধ্যে রাজদরবারের সাদামাটা বিয়েটা যথেষ্ট জাঁকজমকের সাথে সম্পন্ন হল। এভাবে হাসান ও রাজকন্যার বিয়ে হয়ে গেল। কিছুদিন পরে খলিফা প্রাসাদে ফিরে এসে দেখলেন মেয়ে প্রাসাদে নেই।
তিনি কিছুটা চিন্তিত হলেন এবং সঙ্গে সঙ্গে সেই চিঠি আনিয়ে পড়লেন। পড়তেই তার চোখ স্থির হয়ে গেল। চিঠিতে লেখা ছিল, এই যুবক অত্যন্ত বুদ্ধিমান, সৎ এবং সম্মানিত। তাকে অবিলম্বে রাজকুমারীর সঙ্গে বিয়ে দিয়ে আমাদের পরিবারের অংশ করা হোক। আমি ফিরে আসার আগে এই বিয়ে সম্পন্ন দেখতে চাই। এ কথা পড়ে খলিফার মুখের রং উড়ে গেল। তিনি অবিলম্বে সৈন্যদের আদেশ দিলেন, যাও, হাসানকে গ্রেফতার করে নিয়ে এসো। সৈন্যরা দ্রুত গিয়ে হাসানকে ধরে নিয়ে এলো। খলিফা তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন, তুমি প্রতারণা করে আমার মেয়েকে বিয়ে করেছ। আমি তোমাকে কখনোই জামাই হিসেবে গ্রহণ করব না। হাসান বিনয়ের সাথে উত্তর দিল, খলিফা, আমি আপনার সাথে কোনো প্রতারণা করিনি। খলিফা গম্ভীর স্বরে বললেন, আমাকে বোকা বানাতে চাইছ? মনে রেখো, এই বিয়ে আমি কোনোদিনও মেনে নেব না। দুজনের মধ্যে কথা চলাকালীন হঠাৎ এক সৈনিক দৌড়ে এসে জানাল, হুজুর, বাইরে এক বৃদ্ধ দরবেশ এসেছেন, তিনি এখনই আপনার সাথে দেখা করতে চান। খলিফা সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, তাকে ভেতরে আনো। দরবেশ ভেতরে আসতেই খলিফা সম্মানের সাথে দাঁড়ালেন, সালাম করলেন এবং আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। দরবেশ মুচকি হেসে বললেন, মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেননি। খলিফা বললেন, না বাবা, দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি। দরবেশ মৃদু হাসিতে বললেন, আমি সেই ব্যক্তি যাকে আজ থেকে 16 বছর আগে আপনি বলেছিলেন ভাগ্যে লেখা মুছে দেখাবেন। এই কথা শোনামাত্রই খলিফা স্তব্ধ হয়ে গেলেন। তার সব স্মৃতি ফিরে এলো, সেই নদী, সেই কাঠের সিন্দুক, সেই দরবেশের উপদেশ। দরবেশ বললেন, বলুন, খলিফা কি ভাগ্যের লেখা মুছে দিতে পেরেছেন? খলিফা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না বাবা, আমি ভাগ্যের হাতে হেরে গেছি। দরবেশ বললেন, মনে রেখো, ভাগ্যে যা লেখা আছে কেউ তা মুছে দিতে পারে না। এখন সময় এসেছে হাসানকে জামাই হিসেবে গ্রহণ করার এবং তাকে তোমার সিংহাসন ও মুকুট অর্পণ করার। খলিফা বিনীতভাবে বললেন, দরবেশজি, আপনি যা বলবেন তাই হবে। দরবেশ বিদায় নিলেন। খলিফা হাসানকে আলিঙ্গন করলেন, ক্ষমা চাইলেন এবং তাকে রাজ্যের সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, ভাগ্যে যা লেখা আছে তা হবেই। কোনো রাজা, কোনো শক্তি, কোনো ষড়যন্ত্র তা পরিবর্তন করতে পারে না। আর যে কেবল আল্লাহর উপর ভরসা রাখে, শেষ পর্যন্ত সাফল্য তারই পদচুম্বন করে। প্রিয় দর্শক, কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।